মানুষ 1% মানুষের জন্য কাজ করে। আর এটা আজ থেকে নয়, সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। এই জন্য গরিব মানুষেরা মনে করে যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এটা আমরা যদি ধনী মানুষের সমস্ত টাকা নিয়ে গরিব মানুষের মধ্যে বিলি করে দিই, তাহলেও কিছু বছর পর ধনী মানুষেরা পুনরায় ধনী হয়ে যাবে, মানুষ সেখানেই থেকে যাবে যেখানে সে আগে থেকেই ছিল। কারণ ধনী মানুষেরা টাকা নিয়ে সেটার বৃদ্ধি করা জানে। তাই রবার্ট কিওসাকি বলেছেন, আপনারা যদি মূল ইনকামের সঙ্গে সাইড ইনকাম করতে না পারেন তাহলে ধনী হতে পারবেন না। ধনী হওয়ার জন্য আপনাকে প্যাসিভ ইনকাম করতে হবে। কিন্তু প্রতিটি মানুষের কাছে একদিনে মাত্র 24 ঘন্টাই থাকে, যেখানে সে খুব বেশি হলে 2 থেকে 3টি চাকরি করতে পারবেন। কিন্তু জব করার জায়গায় সে যদি অভ্যাসেট ক্রিয়েট করে তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। আর ধনী মানুষেরা এটাই করে থাকে, তারা বিভিন্ন অভ্যাসেট তৈরি করে যেখান থেকে টাকা আসতে থাকে। এবার প্রশ্ন হলো, অভ্যাসেট ক্রিয়েট করা তো বুঝলাম, কিন্তু আমরা কিভাবে অভ্যাসেট তৈরি করব? শুধু ব্যাংকে টাকা রেখেই যদি মনে করেন অভ্যাসেট তৈরি করে ফেলেছি, তাহলে এরকমটা ঠিক নয়। কারণ ব্যাংকে টাকা সঞ্চয় করে আপনি টাকাকে বৃদ্ধি না করে সেটাকে বরবাদ করছেন। কিন্তু এই ভিডিওতে আমি এমন একটি অভ্যাসেটের কথা বলবো যেখানে ইনভেস্ট করে আপনি ভালো সম্পদ তৈরি করতে পারবেন। প্রথমটি হলো অভ্যাস। আপনি হয়তো চিন্তা করছেন, আমি তো আপনাকে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করেছি, তাহলে ক্যাশ রাখার কথা কেন বলছেন? আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন সেখান থেকে খুব বেশি হলে 3 থেকে 4% সুদ পান, যেখানে ইনফ্লেশন প্রতি বছর 8% হারে বাড়ছে। তাই এটার সঙ্গে তুলনা করলে আপনার টাকা ব্যাংকে বাড়ছে না, বরং আপনার টাকা প্রতি বছর 4% হারে কমে যাচ্ছে। তাই আপনি নিজের কাছে টাকা রেখে ধনী মানুষদের মতো বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। ধনীরা মনে করেন ধনী সেই হয় যিনি সঠিক সময়ে সুযোগের সঠিক ব্যবহার করতে পারেন, আর এটা করার জন্য তার কাছে ক্যাশ থাকা খুবই দরকার। এই বড় বড় কোম্পানিগুলিকে দেখুন, রিলায়েন্সের কাছে 2.1 লক্ষ কোটি টাকা ক্যাশ রয়েছে। টাটা কোম্পানির কাছে 60,000 কোটি টাকার ক্যাশ রয়েছে শুধু। ভারতীয় কোম্পানি নয়, গুগল ও অ্যালফাবেট, মাইক্রোসফট কোম্পানিও ভালো পরিমাণ ক্যাশ রাখে। ধনী মানুষেরা আরেকটি কারণে ক্যাশ নিজের কাছে রাখে, সেটা হলো দরকার পড়লে তারা সেটাকে গরিব মানুষদের দেন এবং এটার পরিবর্তে তাদের কাছ থেকে চড়া হারে সুদ নেন। এটা আপনি বিশ্বাস না করলেও ভারতে মানুষের কাছে ক্যাশ রেখে সেটাকে ধার দিয়ে প্রচুর সুদ কামাচ্ছে। শুধু ধনী মানুষ নয়, মধ্যবিত্ত মানুষেরাও আজ এটা করছে। 2 নম্বর হলো রিয়েল এস্টেট। ক্যাশের পর আপনি যদি কোনো অভ্যাসের থেকে মোটা টাকা ইনকাম করতে পারেন তা সেটা হলো রিয়েল এস্টেট। কারণ রিয়েল এস্টেট এমন এক অভ্যাসেট যেখান থেকে আপনি একটি নয় কয়েকটি ভাবে ইনকাম করতে পারবেন। কেউই চায় না সারা জীবন ধরে 9টা থেকে 5টার চাকরিতে ফেঁসে থাকতে। এছাড়া মানুষেরা আজকাল এমন সব অভ্যাসেটে টাকা লাগায় যেখান থেকে একটি নয় অনেক প্রকারের রিটার্ন পাওয়া যায়। এই অবস্থায় আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনাকে অবশ্যই রিয়েল এস্টেটে ইনভেস্ট করা দরকার। রিয়েল এস্টেটে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে সময়ের সঙ্গে সেটা আপনাকে রিটার্ন এনে দেবে। আপনি যদি কোনো ঘর কেনেন তাহলে ভাড়ার সঙ্গে সেটার দাম বৃদ্ধি পাবে। যেমন আজকে যদি আপনি কোনো ফ্ল্যাট 10 লাখ টাকায় কেনেন তাহলে 10 বছর পর সেটার মূল্য 20 লাখ বা তার চেয়েও বেশি হতে পারে। কারণ দেশের জনসংখ্যা বাড়ছে, ফলে রিয়েল এস্টেটের দামও বাড়ছে। আপনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন তাহলে খুব সহজেই ইনফ্লেশনকে বিট করতে পারবেন। এছাড়া আপনি রিয়েল এস্টেট থেকে রেন্টাল ইনকাম জেনারেট করতে পারেন। আপনার কাছে যদি কোনো ঘর থাকে তাহলে সেটার ভাড়া থেকে প্রতি মাসে একটি টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি 25 লাখ টাকা দিয়ে একটি ঘর কেনেন এবং সেটাকে 20,000 টাকা মাসে ভাড়া দেন তাহলে বছরে আপনি 2,40,000 টাকা ভাড়া পাবেন। এভাবে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে ডাইরেক্ট রিটার্ন দেবে। কিংবা আপনি জমি কিনে সেখানে দোকান বা ঘর তৈরি করতে পারেন এবং সেটা বিক্রি করে বেশি লাভ কমাতে পারেন। ধরলাম আপনি 20 লাখ টাকা দিয়ে জমি কিনেছেন এবং 20 লাখ দিয়ে সেখানে একটি ঘর তৈরি করেছেন, তাহলে আপনার মোট খরচ হবে 40 লাখ টাকা। কিন্তু এটাকে যদি আপনি 60 লাখ টাকায় বিক্রি করে দেন তাহলে আপনার 20 লাখ টাকা লাভ হবে। কিন্তু আপনি যদি 20 লাখ টাকার জমি কিনে সেটাকে বিক্রি করে যদি 25 লাখ বা 30 লাখ টাকা পেতেন, তাহলে আপনি 5 লাখ কিংবা 10 লাখ লাভ কমাতে পারতেন। রিয়েল এস্টেট এক লং টার্ম ইনভেস্টমেন্ট। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি ছাড়াও দোকান, অফিস এবং গোডাউন এর মতো টাকা ইনভেস্ট করতে পারেন।
এর দামও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং এখানে লাভও বেশি পাওয়া যায়। নম্বর 3 হলো বন্ড। এটি যেমন একটি ইনভেস্টমেন্ট যেখানে আপনি সরকারকে টাকা ধার দেন, পরিবর্তে সরকার আপনাদেরকে সুদ দিয়ে থাকে। যখন সরকারের টাকার দরকার হয় তখন তারা বন্ড ইস্যু করে। বন্ডকে নিরাপদ ইনভেস্টমেন্ট মানা হয় কারণ সরকারের অংশগ্রহণ থাকায় এখানে রিস্ক অনেক কম হয়। তাই আপনি যদি কোনো সরকারি বন্ড কেনেন তাহলে সরকার আপনাকে প্রতি বছর ইন্টারেস্ট দেবে। এটা থেকে আপনি একটি স্থায়ী ইনকাম পাবেন। বন্ড থেকে মোটামুটি 6 থেকে 7% ইন্টারেস্ট পেতে পারেন। কিন্তু আপনি যদি কর্পোরেট বন্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি 7 থেকে 8% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন। কিন্তু এখানে রিস্ক একটু বেশি হয়। আপনি যদি বন্ডকে দীর্ঘ সময় ধরে রাখেন তাহলে এখানে শুধু ইন্টারেস্টই পাওয়া যায় না, বরং ম্যাচুরিটি হলে পুরো টাকাটাই ফেরত পাওয়া যায়। রমেশ 5 বছরের জন্য 1 লাখ টাকার বন্ড কিনেছিল যেখানে সে 8% ইন্টারেস্ট পেয়েছিল। ফলে সে প্রতি বছর 8,000 টাকা সরকারি বন্ড থেকে পেত। রমেশ বন্ডকে 5 বছর হোল্ড করে রেখেছিল, তাই তার 1 লাখ এবং সুদ 40,000, মোট 1,40,000 টাকা পেয়েছিল। বন্ড একটি নিরাপদ ইনভেস্টমেন্ট যেখানে আপনি টাকা ইনভেস্ট করে সেখান থেকে একটি স্থায়ী ইনকাম পেতে পারেন এবং দীর্ঘ সময় ধনী হতে পারেন। আপনি যদি এর চেয়ে বেশি রিটার্ন চান তাহলে আমাদের পরবর্তী অধ্যায়ে ইনভেস্ট করতে পারেন। 4 নম্বর হলো স্টক। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যতগুলি স্টকের কথা বলেছি তার মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন যদি কেউ দিতে পারে তাহলে সেটা হলো স্টক, কারণ এখানে আপনি সবচেয়ে বেশি রিটার্ন পাবেন। নর্মাল অ্যাসেট আপনাকে 7 থেকে 8% রিটার্ন দেবে, কিন্তু স্টকে ইনভেস্ট করে আপনি 14 থেকে 15% বা তার থেকে বেশি রিটার্ন পেতে পারেন। স্টকে ইনভেস্ট করে আপনি ভালো পরিমাণ টাকা কামাতে পারেন। এখানে আপনি কোম্পানির শেয়ার কিনবেন এবং সেটাকে বিক্রি করে ভালো প্রফিট ইনকাম করতে পারেন। যেমন আপনি 100 টাকা দিয়ে একটি শেয়ার কিনলেন এবং কিছুদিন পর শেয়ারটির দাম 200 টাকা হয়ে গেল, তাহলে আপনি 100 টাকা লাভ পাবেন। স্টক থেকে এইভাবে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো কোম্পানির শেয়ারে লং টাইমের জন্য ইনভেস্ট করেন তাহলে ডিভিডেন্ড ইনকাম পেতে পারেন। কিছু কোম্পানি তাদের পকেট থেকে কিছু অংশ ইনভেস্ট হোল্ডারদেরকে দিয়ে থাকে, যেটাকে ডিভিডেন্ড বলা হয়। ডিভিডেন্ড ইনভেস্টরদের একটি এক্সট্রা ইনকাম। আপনি বিশ্বাস করতে পারবেন না যে কোকাকোলা কোম্পানির সিইও এর স্যালারি থেকেও বেশি টাকা ওয়ারেন বাফেট ডিভিডেন্ড হিসেবে পান। তাই স্টকে ইনভেস্ট করে আপনি ভালো রিটার্ন পেতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে স্টক মার্কেট সম্পর্কে নলেজ রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে। তাহলেই আপনি স্টক মার্কেট থেকে ভালো। 5 নম্বর হলো মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড। স্টকের মতো রিটার্ন পাওয়ার জন্য আপনি মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনার টাকা বিভিন্ন কোম্পানির স্টক এবং বন্ডে ইনভেস্ট করা হয়। এখানে ফান্ড ম্যানেজার আপনার এবং আপনার মতো বিভিন্ন ইনভেস্টরদের টাকাকে বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে। তবে এখানেও রিস্ক থাকে, কিন্তু সেটা অনেক কম। কিন্তু আপনি যদি ইন্ডেক্স ফান্ডে অর্থাৎ নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা ডুবে যাওয়ার চান্স কম থাকে, কারণ গত দশকে সেন্সেক্সে ভালো রিটার্ন দেখা গেছে, এতে ইনভেস্টররা ভালো টাকা ইনকাম করেছেন। আমরা যদি সেন্সেক্সের ডেটাকে দেখি তাহলে ইন্ডেক্স ফান্ড গড়ে 14% রিটার্ন পাওয়া যায়। মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে ছোট ছোট ইনভেস্টমেন্ট, যেমন 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করে দীর্ঘ সময় পর একটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, যেটাকে এসআইপি বলে। এসআইপি কিভাবে আপনাকে ধনী বানাতে পারে চলুন সেটা দেখে নেওয়া যাক। ইনি হলো রেখা, যিনি 2010 সাল থেকে প্রতি মাসে একটি মিউচুয়াল ফান্ডে 1000 টাকা ইনভেস্ট করা শুরু করে। কিন্তু 2020 সালে তার অ্যামাউন্ট 3 লাখ হয়ে যায়, যেখানে তিনি মোট 1,20,000 টাকা ইনভেস্ট করেছিলেন। মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে আপনি ধীরে ধীরে ধনী হতে পারেন। আপনার মধ্যে যদি ধৈর্য থাকে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে এসআইপি আপনার জন্য বেস্ট অপশন। 6 নম্বর হলো র মেটেরিয়াল এন্ড কমোডিটিস। আপনাদের মধ্যে অনেকে মনে করতে পারেন এটা কি কোনো অ্যাসেট হতে পারে? ভারতবর্ষে প্রাচীন সময় থেকেই মানুষেরা এইগুলিতে ইনভেস্ট করে আসছে, কিন্তু বন্ধুরা, এই আইডিয়া যতটা পুরনো ঠিক ততটাই লাভদায়ক, কারণ এই অ্যাসেটগুলি এমন জিনিস যা ইমার্জেন্সি সময় আপনার। প্রাচীন কাল থেকেই মানুষ সোনা কিংবা রূপাকে লাভজনক অ্যাসেট হিসেবে ব্যবহার করে আসছে, কারণ রিয়েল স্টেটের মতো এর দামও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
যেমন আপনি যদি 5 বছর আগে 1 লাখ টাকার সোনা কিনে রাখতেন তাহলে আজ তার দাম 1.5 লাখ টাকা হয়ে যেত। রবার্ট কিওসাকি নিজেই কমোডিটিতে ইনভেস্ট করেন। 7 নম্বর অভ্যাসেট হল পেটেন্ট। এটি যেমন অভ্যাসেট যেটা আপনি কোনো কিছু আবিষ্কার করলে পেয়ে থাকেন। পেটেন্টের মানে হলো আপনার অনুমতি ছাড়া আপনার আবিষ্কারকে কেউ ব্যবহার করতে পারবে না। এটা থেকেও আপনি ভালো ইনকাম করতে পারেন। আপনি যদি কোনো টেকনোলজি আইডিয়া আবিষ্কার করেন আর কোম্পানি যদি সেটা ব্যবহার করতে চান, তাহলে তারা আপনাকে রয়্যালটি হিসেবে কমিশন দিবে। এইভাবে আপনি যদি কোনো জিনিস আবিষ্কার করেন এবং সেটার পেটেন্ট করে নেন তাহলে দীর্ঘ সময় ধরে সেখান থেকে টাকা পেতে থাকবেন। আপনি যদি চান তাহলে আপনার পেটেন্টকে কোনো বড় কোম্পানিকে বিক্রি করে একবারে মোটা টাকা ইনকাম করে নিতে পারেন। পেটেন্ট রাইট থেকে অনেক মানুষ প্রচুর টাকা কামিয়েছে। জর্জ আর মার্টিন তার লেখা বই এর কপিরাইট বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। 8 নম্বর অ্যাসেট হলো ট্রেডমার্ক। এটিও অনেকটা পেটেন্টের মতো অ্যাসেট। ট্রেডমার্ক আপনার ব্র্যান্ড লোগো ও নাম এর মতো স্পেশাল বিষয়কে বলে। ট্রেডমার্কের মানে হলো আপনার অনুমতি ছাড়া কেউ এটাকে ব্যবহার করতে পারবে না। ট্রেডমার্কের সাহায্যে শুধু আপনার ব্র্যান্ডের প্রচারই হয় না, বরং এর